জিন্নাত কে পত্তে লিখেছেন নিমর আহমেদ। পর্ব 37। এইটা আদা চায়ের ক্ষেত। পরের দিন আয়েশে হ্যাকে তার প্রিয় আত্মীয় কোবরা খানমের ক্ষেত দেখানোর সময় বলল, আদা চাই মানে কি? হ্যাঁ গাছের তুর্কি নামের অর্থ জিজ্ঞাসা করলো। আদা মানে জাজিরা বা দ্বীপ, আর চায় মানে টি বা চা। ও আচ্ছা, আমরাও টিকে চাই বলি। হ্যাঁ ধীরে ধীরে হেসে বলল। কোবরা খানম একজন বয়স্ক অভিজ্ঞ মহিলা। তার ফসল ঘরে তোলার জন্য প্রস্তুত, কিন্তু তার কোনো সাহায্যকারী নেই যে তার সাথে ফসল তুলবে। তাই আয়েশার অনুরোধে হ্যাঁ কাঠ কাটার বদলে কোবরা খানমের সাথে চা গাছ তুলতে শুরু করেছে। ঝলমলে সূর্য আর শীতল হাওয়ার প্রভাবে কাজ করা কষ্টসাধ্য, তবু হ্যাঁ সেই প্রকৃতির সান্নিধ্যে খুশি হচ্ছে। কোবরা খানমকে হ্যাঁ ছোট ছোট কথা জিজ্ঞাসা করছে, আর তিনি যেসব কথা আব্দুর রহমান পাশার ব্যাপারে বলছেন সেসব সে মস্তিষ্কে সংরক্ষিত করে রাখছে। ধীরে ধীরে হোটেল গ্র্যান্ডের ব্যাপারে তার মধ্যে আগ্রহ জেগে উঠল। হ্যাঁ এখন একাকি কোথাও আসা যাওয়া করে না, নইলে বহুবার তার ইচ্ছে হয়েছে হোটেল গ্র্যান্ডকে ঘুরে ফিরে দেখতে। ফিরে যাওয়ার ব্যাপারটা আপাতত হ্যাঁ মুলতবি করে রেখেছে। তার মন বলছে বইগুলোতে কিছু একটা আছে, এমন কিছু যা জানলে তার হাতে এক মূল্যবান অস্ত্র চলে আসবে, যে ভবিষ্যতে তার কাজে লাগবে। সন্ধ্যায় তারা তিনজন সমুদ্রের ধারে বালুকা বেলায় বিছানো চাটাইয়ের উপর বসে রয়েছে। আজ আয়েশার ভাগ্যে দুটি ঝিনুক পড়েছে, তাই সে সেগুলো খুলছে। হ্যাঁ আর বড় ঝিনুক কুড়ায় না, বরং বাদামের মতো ছোট ঝিনুকের খালি খোলসগুলো বালু থেকে কুড়িয়ে আনে এবং এখন সেই খোলসগুলোকেই সুতোয় গেঁথে মালা বানাচ্ছে। আর পাশেই ভারে তার পাজল বক্সের স্লাইডগুলো ওপর নিচ করছে। হ্যাঁ আমি এটা কোনোদিনও খুলতে পারবো না। বাহারের কথায় গভীর বিষণ্ণতার সুর। হ্যাঁ সুজে ছোট খোলসগুলো গাঁততে গাঁততে মাথা তুলে বাহারের বিষণ্ণ মুখটা দেখলো, তারপর ঝুঁকে বক্সের ওপর খোদাই করা কবিতার লাইনটা পড়লো। এটা খুবই সহজ বাহারে, দাঁড়াও আমি তোমাকে একটা ইশারা দিই। হ্যাঁ আবার সেই লাইনগুলো পড়লো, তারপর বুঝে নিয়ে নরম স্বরে বলল, এইটা একটা ছোট সাদা চোখ, যেটার উপর ছোট্ট একটা বাক্সে লুকানো থাকে, আর সেই বাক্সটাকে রাখা হয় সামান্য গভীরতার ভেতর। বাহারে বলো তো, পৃথিবীতে কোন গভীরতা আছে যার পানি নোনতা? এতক্ষণ পাজল বক্সের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে থাকা বাহারে হঠাৎই চমকে উঠল। মারমারা সমুদ্র, নোনতা পানি। আয়েশা তাদের দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল এবং নিজের ঝিনুকের পাশে ছুরিটা আলতো করে রাখলো। হ্যাঁ তো বাহারে, সেই কোন জিনিসটা সমুদ্রের ভেতর একটা বাক্সের মতো খোলসের ভেতর থাকে আর বালুর ক্ষুদ্র দ্বারার ঘর্ষণ থেকে ধীরে ধীরে তৈরি হয়? হায়া হায়া, সেটা মাটির মানে বালুর দানা থেকে হয়। আর আর তার সেই বাক্সটাকে যখন ছুরি দিয়ে কেটে খোলা হয় তখন তখন ভারে উত্তেজনায় অসম্পূর্ণ বাক্য বলতে বলতে আয়েশার হাতের দিকে তাকিয়ে রইল। আয়েশা একটু রূপলি চকচকে এক ঝিনুকের সরু ফাঁকে ছুরি ঢুকাচ্ছে। ঝিনুকের খোলস চট করে খুলে গেল। আয়েশা সেটাকে বইয়ের মতো করে খুলে দেখলো। ভেতরে মৃদু সামুদ্রিক প্রাণীর নরম শরীরের ওপর একটা উজ্জ্বল সাদা মুক্তো ঝিলমিল করছে। মুক্তো, পার্ল, পুরো 5টি অক্ষর। বাহারে খুশিতে চিৎকার করে উঠল এবং তৎক্ষণাৎ পাজল বক্সের স্লাইডগুলো দ্রুত উপর নিচ করতে লাগলো। তারপর সে সেখানে PEARL লিখলো। হ্যাঁ আয়েশা দুজনেই নিজেদের কাজ থামিয়ে ঝুঁকে বাহারিকে দেখতে লাগলো। যে মাত্র বাহারে শেষ অক্ষর সামনে এনেছে ঠিক তখনই ক্লিক করে শব্দ হয়ে বাক্সের পাশের দরজা খুলে গেল। উপরে খোলার বদলে বক্সটি সাইড থেকে খুলল, যা হ্যাঁ অনুমানের পুরো উল্টো। ডয়ারের ভেতরে কালো মখমলে কাপড় বিছিয়ে তার উপর একটি সুন্দর নেকলেস রাখা। ওটা একটা প্লাটিনামের নেকলেস। নেকলেসটির চেনের প্রতি দুটো আংটার পর ছোট ছোট হীরা ঝুলছে, আর চেনের একদম মাঝখানে হীরার বদলে 3টি আংটা ঝুলছে এবং প্রতিটির মাথায় একটি করে সাদা মুক্তো গাঁথা। তিনজনই স্তব্ধ হয়ে সেই অপরূপ মূল্যবান নেকলেসটি দেখতে লাগলো। বাহারে, এটা সেই একই মুক্তো না যেটা তোমার ঝিনুক থেকে বের হয়েছিল আর তুমি সেটা আব্দুর রহমানকে দিয়েছিলে? আয়েশা হতবুদ্ধি হয়ে সে মুক্তগুলো দেখতে দেখতে বলল, হ্যাঁ ওটাই তো। আব্দুর রহমান সেটা আবার আমাকে উপহার হিসেবে ফেরত দিয়েছে, তো আবার এত সুন্দর ভাবে। হ্যাঁ শুধু এটাই বলতে পারলো যে সেই উপহার এবং উপহার দেওয়ার ধরন তাকে মুগ্ধ করেছে।
বাহারে তার ছোট ছোট আঙুলে নেকলেসটা তুলে গলায় পড়লো, তারপর মুখ তুললো। এটা কেমন লাগছে? তার মুখটা খুশিতে ঝলমল করে উঠলো। খুব সুন্দর। আব্দুর রহমান আমাকে কত সুন্দর উপহার দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাহারে নিজের পার্স থেকে ছোট্ট আয়নাটা বের করে নানান দিক থেকে তার গলায় ঝুলে থাকা নেকলেসটা দেখতে লাগলো। তুমি আব্দুর রহমানকে অবশ্যই থ্যাংক ইউ বলবে। আল্লাহ আল্লাহ, বাহারের খুশি ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। হ্যাঁ, আমাকে এখন তোমার চেয়েও বেশি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, তোমাকে আমার চেয়েও বেশি সুন্দর লাগছে। হ্যাঁ মৃদু হেসে তাকে সান্ত্বনা দিয়ে আবার ঝিনুকের খোলস চলতে লাগলো। তার এখন পুরো মালাটা গেঁথে শেষ করতে হবে। হ্যাঁ, আমার একটা ছবি তোলো। আমি এটা মাথায় মুকুটের মতো পরে দাঁড়াই, কারণ আমি রাজকন্যা। বাহারে উঠে নেকলেসটা মাথার উপরে রাজকীয় মুকুটের মতো পরে সমুদ্রে গিয়ে দাঁড়ালো। এই উপহার সে 2-2.5 মাস পর খুলেছে, তাই আজ তারই দিন। সাবধানে বাহারে, বাতাস খুব জোরে বইছে। সমুদ্রের দিক পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা বাহারে আয়েশার কথা শুনতে পেল না। হ্যাঁ, মোবাইল বের করে ক্যামেরা অন করলো। মোবাইল চোখের সামনে তুলে বাহারিকে ফ্রেমে আনলো। প্রিন্সেস, এবার তুমি একটু হাসো। বাহারি খুব নিষ্পাপ ভাবে হাসলো। হ্যাঁ, হঠাৎ তুইকাদার সেই বাজারে দাঁড়িয়ে থাকা বাহারিকে মনে পড়লো, যার কারণে আশেপাশে জ্যাম লেগে গিয়েছিল। আবার সেই রকম রেড কার্পেট শো যেন শুরু হয়ে গিয়েছে। ঠিক তখন বাতাসের একটি তীব্র ঝাপটা এলো, সাথে সাগরের পানিও ছিটকে এলো। তাদের মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগে বাহারের মাথা থেকে নেকলেসটা ছিটকে সমুদ্রে পড়ে গেল। বাহারে ঘুরে দাঁড়ালো, আর তার চিৎকারে চারপাশ গম গম করে উঠলো। হ্যাঁ, দ্রুত ছুটে এলো। তার কোল থেকে নুড়িমালা পড়ে গেল, ঝিনুকের খোলসগুলো বালুর উপর ছড়িয়ে গেল। কিন্তু সে এসব পরোয়া না করে দৌড়ে পানিতে নামলো। বাহারে মরিয়া হয়ে পানির মধ্যে হাত চেলেই নেকলেস খুঁজতে লাগলো। সেই ঢেউটা যা তার নেকলেস কেড়ে নিয়েছে, সেটা ধীরে ধীরে পিছিয়ে সমুদ্রে ফিরে যাচ্ছে। হ্যাঁ, খালি পায়ে দৌড়ে ঢেউটার পেছনে গেল, কিন্তু ঢেউ জিতে গেল। হাতটা পানিতে হারিয়ে গেল। বাহারে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, আমার নেকলেস! হ্যাঁ, আমার নেকলেস! আয়েশা পেছন থেকে বাহারিকে বাহুতে ধরে আটকানোর চেষ্টা করলো, কিন্তু বাহারে যেন ডাঙায় তোলে মাছের মতো ছটফট করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। হ্যাঁ, আর এগিয়েও না, পানি গভীর, তুমিও ডুবে যাবে। আয়েশা হায়াকে ডাকতে লাগলো, কিন্তু হ্যাঁ তখন সবকিছু ভুলে বুইকাদের শেহজাদের হারানো মুকুট খুঁজতে লাগলো। সমুদ্রের ভেজা বালু, পানি, সমুদ্র। হ্যাঁ পানিতে হাতিয়ে হাতিয়ে খুঁজতে খুঁজতে পুরো ভিজে গেল, কিন্তু নেকলেসটা কোথাও নেই। অবশেষে ক্লান্ত হায়া ঘুরে তার সামনে দেখলো, ওখানে অনেক কষ্টে নিজের অস্ত্র সামাল দিয়ে আয়েশা ছটফট করে বিলাপ করতে থাকা বাহারিকে ধরে দাঁড়িয়ে রয়েছে। আয়েশা, আমার নেকলেস! আয়েশা, আমার নেকলেস ফিরিয়ে দাও! বাহারে ঝরঝর করে কাঁদছে, আর আয়েশা হাত ধরে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নেকলেসটা কোথাও নেই। সমুদ্রের নোনতা গভীরতা আবার তাকে নিজের ভেতরে গ্রাস করে নিয়েছে। বাহারের জীবনের প্রথম এবং একমাত্র মুক্ত সে চিরতরে হারিয়ে ফেলেছে। বাহারে, আমি অনেক খুঁজেছি, কিন্তু দেখো, এটা আল্লাহর ইচ্ছা ছিল। হ্যাঁ, ফিরে এসে ভেজা হাতে বাহারের হাত ধরে বলল, কিন্তু বাহারে কিছুই শুনল না। সে এদিক ওদিক ছটফট করে খাড় করতে লাগলো, আমার নেকলেস ফিরিয়ে দাও, কেউ আমার নেকলেস ফিরিয়ে দাও। সে ইংরেজি এবং তুর্কিতে বারবার একই কথা বিলাপ করে কাঁদতে লাগলো। হ্যাঁ, গলায় কান্না আটকে রয়েছে। তার মনে হচ্ছে নিজেও এখন কেঁদে ফেলবে। সে অনেক কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকালো, কারণ পেয়ে হারানোর ব্যথা কেমন হয় তা হ্যাঁ খুব ভালো করেই জানে। যখন তার জিঞ্জার ব্রেড হাউস ভেঙে গিয়েছিল, যখন স্পিকলার স্ট্রিটে ডিজে মাথা ধরে লুটিয়ে পড়েছিল, তখন সে বুঝেছিল পেয়ে হারানোর চাইতে বড় কষ্ট আর কিছুতেই হয় না। বহু কষ্টে দুজন মিলে বাহারিকে সামলে বাড়ি ফিরেছে। ঘরে এসে তারা লিভিং রুমের সোফায় বসে রইল। বাহারে তাদের মাঝখানে, আর হায়া তাকে জড়িয়ে ধরে রেখেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর জানালার ও পাশে অন্ধকার নেমেছে। ফায়ারপ্লেসের কৃত্রিম কাছে আগুন জ্বলছে। বাহারে আগের মতোই কাছে, তার কাছে যেন চোখের পানি একটি সমুদ্র রয়েছে, যা শেষই হচ্ছে না। বাহারে, আমি তোমাকে আরেকটা নেকলেস এনে দেবো। বাহারিকে জড়িয়ে ধরে হ্যাঁ সান্ত্বনা দিয়ে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু ওটা এমন আর হবে না। বাহারে মাথা নেড়ে আগের মতোই কাঁদতে কাঁদতে বলল, একদম ওটার মতোই এনে দেবো, প্রমিস। কিন্তু সেটা আব্দুর রহমানের গিফট হবে না। আব্দুর রহমান নিজে তোমাকে আবার ওরকম নেকলেস গিফট করবে, আমি ওকে বলে দেব, কিন্তু সেটা আমার মুক্ত হবে না। আয়েশা, মাম্মি।
বাহারে কাঁদতে কাঁদতে কখনো ওর মাকে মনে করছে, আবার কখনো আয়েশাকে ডাকছে। আয়েশা মাথা হাঁটুতে ঠেকিয়ে বিষণ্ণ হয়ে বসে রয়েছে। তুমি যখন আবার মুক্ত পাবে তখন আমি ওটা দিয়ে নেকলেস বানিয়ে দেব। কিন্তু বাহারে ওর কোনো কথাই মানল না। তার কাছে সেই নেকলেসের বিকল্প কিছুই হতে পারে না, সব জিনিসের বিকল্প হয়ও না। বাহারে, এবার থামো। যখন বাহারে মাথায় করাঘাত করতে করতে চিৎকার করে কাঁদতে লাগলো, তখন আয়েশা রাগ করে বকা দিল। হ্যাঁ, কখন থেকে তোমাকে বুঝাচ্ছে, আর তুমি বেয়াদবি করেই যাচ্ছ। বাহারের আগে চোখে পানি নিয়ে আয়েশার দিকে তাকালো। তুমি সংকীর্ণ মনা আয়েশা। আব্দুর রহমান আমাকে গিফট দেয়, এটা তোমার ভালো লাগে না? কি? আয়েশা হতবাক হয়ে গেল। আমি আমি এমন? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, তুমি নিজ মানসিকতার। বাহারে এগিয়ে এসে তার ছোট ছোট মুঠি দিয়ে আয়েশার হাঁটুতে মারতে লাগলো। হ্যাঁ, পেছন থেকে তাকে হাত ধরে টেনে সরিয়ে নিল। আমি কি করেছি? আয়েশার চোখ ভিজে উঠল। তুমি তুমি আব্দুর রহমানের সঙ্গে ঝগড়া করেছিলে। সে এই জন্য ইন্ডিয়া চলে গেছে, কারণ তুমি তার সঙ্গে লড়াই করেছিলে। তুমি তাকে থাপ্পড় মেরেছিলে, আর তুমি তুমি তাকে বলেছিলে সে যেন বাহারেগুলির সাথে এত ঘনিষ্ঠ না হয়। সে তোমার কারণে এখান থেকে চলে গেছে, আমি নিজে দেখেছি, ফুকট দিয়ে। আয়েশার মুখ হঠাৎ লাল হয়ে উঠল, তার চোখে যেন পুরনো ক্ষত ভেসে উঠল। শোনো বাহারে। আয়েশার সামনে এগিয়ে এসে বাহারের কাঁধে শক্ত করে ধরে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে আনলো। আব্দুর রহমান আমাদের কেউ নয়, এবং খুব শীঘ্রই অথবা কিছু দেরিতে, আজ কিংবা কাল, সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তুমি খারাপ, তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি না, আমি কখনো মিথ্যে বলি না। এখন মন দিয়ে আমার কথা শোনো। আয়েশা রাগ করে বাহারেকে ঝাঁকুনি দিল। আব্দুর রহমান আমাদের জন্য মরে গেছে। এই কথাটা বলে আয়েশা এক ঝটকায় বাহারের কাজ ছেড়ে দিয়ে দ্রুত পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বাহারের কান্না এক ঝটকায় থেমে গেল। সে একেবারে নিস্তব্ধ, নিথর হয়ে পড়ল। ঠোঁট শক্তভাবে চেপে রেখে সে যেন শ্বাস বন্ধ করে বসে রইল। বাহারে। হ্যাঁ, অনুশোচনায় দুঃখ ভরা কণ্ঠে ডাকলো, কিন্তু বাহারে কোনো উত্তর দিল না। সে হঠাৎ উঠে দৌড়ে তাদের শোবার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখলো দরজা খোলা। বাহারে বিছানায় উল্টো হয়ে শুয়ে মুখ লুকিয়ে আছে। এখন তাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই হ্যাঁ আয়েশাকে খুঁজতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। আয়েশা ছাদের উপর ছিল, রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছে। তার পেছনে রাতের কালো আকাশ, আর নিচে রাস্তার উঁচু ল্যাম্পপোস্টের মৃদু হলদে আলো। অন্ধকারের মধ্যেও হ্যাঁ স্পষ্ট দেখতে পেল আয়েশার কালো স্কার্ফে ঘেরা উজ্জ্বল চেহারা বেয়ে নীরবে অস্ত্র গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য দেখে হ্যাঁ একদম অবচেতন ভাবে ডিজে সেদিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে রাগ করে স্টাডি রুমে চলে গিয়েছিল। আয়েশা। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে হ্যাঁ ডাকলো। তারপর নীরবে আয়েশার পাশে গিয়ে বসে তার হাতটা ধরল। আয়েশা হাত সরালো না, সে শুধু নিজের হাঁটুর দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আয়েশা, এভাবে কেঁদো না, বাহারে বাচ্চা। ওর বলা কথাগুলোর মানে ও নিজেও জানে না। আমি জানি তুমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারো না। আয়েশা ভেজা চোখ তুলল, তার মুখে গভীর ক্লান্তি। বাহারে ঠিক বলেছে, আমি সত্যিই আব্দুর রহমানের সঙ্গে ঝগড়া করেছিলাম, কিন্তু তখন আমার মন খুব খারাপ ছিল। কিন্তু সে শুধু আমার কারণে চলে যায়নি, সে আমাদের জন্য কিছু করে না। সে সবসময় নিজের ইচ্ছায় চলে। কিন্তু আমি কি করতাম? আমি অন্যের কষ্ট আর সহ্য করতে পারছিলাম না। অন্যের কি হয়েছে? আয়েশা ভেজা চোখ তুলে হ্যাঁকে দেখলো। তোমাকে কি আব্দুর রহমান বলেছে যে তার একটা ভাইও আছে? না। হ্যাঁ সত্যিই চমকে উঠলো। আয়েশা ধীরে ধীরে বলতে লাগলো, আমিও বাহারে আগে আমাদের বাবা মায়ের সাথে আনাতোলিয়ার একটি গ্রামে থাকতাম। 1 বছর আগে আমাদের বাবা মা এক দুর্ঘটনায় মারা যান। তখন আমাদের সবচেয়ে কাছের আত্মীয় আন্নি, আমাদের দাদি, আমাদের এখানে নিয়ে এলেন। এই বাড়ি আন্নির নিজের না, এটা ছিল আন্নির বাবার বাড়ি, যা তারপর প্রজন্ম ধরে চলতে চলতে আমার বাবা এরপর আমার পর্যন্ত এসেছে। আন্নির 2 ছেলে এই বাড়ি থেকে নিজেদের ভাগ নেয়নি, তাই আইনগত প্রক্রিয়া শেষে আন্নি বাড়িটি আমার নামে করে দেয়। যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে শুধু আন্নি এবং আব্দুর রহমান ছিল। কিন্তু আমার মনে আছে আন্নির আরেকটা ছেলেও ছিল। আন্নি তখন খুব দুঃখ নিয়ে বলেছিলেন যে তার আরেক ছেলে আমাদের এখানে আসার কয়েক মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কেন, কোথায়, কেউ জানে না, আব্দুর রহমানও জানে না। কিন্তু আজ থেকে 3 মাস আগে কেউ একজন আমাকে বলল সে নাকি আব্দুর রহমানের অফিসে গিয়ে তাকে দেখেছে, আর সেখানে কঠিন ঝগড়ার আওয়াজ শোনা গেছে। তখন আমি আব্দুর রহমানের সঙ্গে খুব ঝগড়া করি, কারণ সে জানে
তার ভাই কোথায় আছে, কিন্তু সে আমাদের সবার কাছে মিথ্যা বলেছে। আন্নি এখনো জানে না যে আব্দুর রহমান তার ভাই সম্পর্কে সব জানে। আর তার ভাই কোথায় গেছে? এটাই তো আমি আব্দুর রহমানকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে কোনো কথা ঠিকঠাক ভাবে বললে তবে তো। সে শুধু বলে তার ভাইকে সে বের করে দেয়নি, ও নিজেই সবকিছু ছেড়ে চলে গেছে। আগে তো দুজনের খুব বন্ধুত্ব ছিল, আব্দুর রহমান পানির মতো তার জন্য টাকা খরচ করত। তারপর হঠাৎ করে সে সবকিছু কেন ছেড়ে চলে গেল, এটা আমার বোধের বাইরে। আন্নি তাকে খুব মনে করে, আমার মাথায় আসে না আমি তার জন্য কিভাবে কি করব। তুমি দেখেছো আন্নির দ্বিতীয় ছেলেকে? আমি যখন 11 বছরে ছিলাম তখন শেষবার তাকে চোখের সামনে দেখেছিলাম। জানি না এখন সে কোথায় আছে। কেউ কেউ বলে সে ইস্তানবুলে গেছে, কিন্তু হোটেল গ্র্যান্ডের লোকজনের সাধারণ ধারণা সে গ্রিসে চলে গেছে, আর সেখানেই নাকি হোটেল গ্র্যান্ডের কোনো শাখায় কাজ করছে। কিন্তু বিশ্বাস করো, গ্রিসে আমাদের হোটেল গ্র্যান্ডের কোনো শাখাই নেই। আয়সে এখন কাঁদছে না, তবে তার কণ্ঠ কান্নায় ভারী হয়ে রয়েছে। আয়সে, তুমি আর বাহারে আব্দুর রহমানের এত প্রশংসা করো, আমি কখনো কিছু বলিনি, কিন্তু আজ আমাকে বলতে দাও। ইস্তানবুলে তার অনেক বদনাম আছে, মানুষ তাকে ভালো বলে না। আমার মনে এই কথাগুলো মানে না। হ্যাঁ, মানুষ আমাকে এসব বলে, কিন্তু আমি জানি সে খুব ভালো। আমি সত্যি বলছি, সে আসলেই খুব ভালো, কেবল আমাদের সাথে ভালো করেনি। আমাদের সাথে সে খুব অন্যায় করেছে। হ্যাঁ, আয়েশার কথা শুনলো না, তার মস্তিষ্ক একটা ব্যাপারেই আটকে গিয়েছে। আব্দুর রহমান পাশার এক গায়েব ভাই আছে, কোনো ব্যক্তি কারণ ছাড়া এমনি এমনি এত বড় ব্যবসা ছেড়ে চলে যায় না। কিছু তো ঘটেছে। যাই হোক, আব্দুর রহমানের একটা দুর্বলতা হ্যাঁ খুঁজে পেয়েছে। এখন দেখা যাক উট পাহাড়ের নিচে কিভাবে আসে।